তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন এটা হচ্ছে 4 নম্বর হেড, ইনকামের 4 নম্বর হেড। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে যে 5টা হেডে ইনকামকে দেখাতে: ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, তারপরে আদার সোর্স। এটা হচ্ছে 4 নম্বর হেডের নাম। আচ্ছা, ক্যাপিটাল গেন কোথার থেকে হবে? ক্যাপিটাল গেন ক্যাপিটাল অ্যাসেট সেল করলে তার থেকে যে গেন হবে, প্রফিট হবে, ক্যাপিটাল অ্যাসেট সেল করে যে প্রফিট হবে তাকেই আমরা বলবো ক্যাপিটাল গেন। গেনের জায়গায় তোমার লসও হতে পারে, লস হলে তো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। লসকে তুমি পরের বছরে নিয়ে যেতে পারবে, ক্যারি ফরওয়ার্ড যাকে বলা হচ্ছে, ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, কিন্তু লস হলে তো আর ট্যাক্স দিতে হবে না। যদি গেন হয়ে থাকে মানে ক্যাপিটাল অ্যাসেট সেল করে প্রফিট হলে তখন ট্যাক্স দিতে হবে, ক্যাপিটাল গেইন ইনকাম হিসাবে কনসিডার হবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখে নেবো যে কি কি অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে আসছে, যে অ্যাসেট সেল করলে আমার ক্যাপিটাল গেইন লেগে যাবে। কি কি অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে আসছে? দেখো, ক্যাপিটাল অ্যাসেট এর ডেফিনেশনে কি কি আসছে সেগুলো আমরা দেখে নেব। ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে কি কি আসছে? যে কোনো অ্যাসেট, যে কোনো অ্যাসেট তোমার ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে যদি সেটা বিজনেস পারপাসে বা অন্য কোনো পারপাসেও হোল্ড করা হয়। তাহলে এখানে কি লেখা রয়েছে? প্রপার্টি অফ এনি কাইন্ড, যে কোনো ধরনের প্রপার্টি হেল্ড বাই দ্য এসএসসি, যেটা এসএসসি হেল্ড করে রয়েছে, যে এসএসসি কি করে রেখেছে, হোল্ড করে রেখেছে, সেটা বিজনেস পারপাসে হতে পারে বা নাও হতে পারে। তাহলে যে কোনো প্রপার্টি যেটা এসএসসি হোল্ড করে রেখেছে, এসএসসি বলতে যে ট্যাক্স পে করে, ট্যাক্স পেয়ারের কথা বলা হচ্ছে এখানে। ইন্ডিভিজুয়াল বা ইন্ডিভিজুয়াল বাদ দিয়ে তোমার কোম্পানি হতে পারে, কোম্পানিকেও আমরা তো পার্সনের ডেফিনেশনে নিয়ে আসি। তো এনি পার্সন যে কি হোল্ড করে রেখেছে বিজনেস পারপাসে বা পার্সোনাল পারপাসেও হলেও। পার্সোনাল পারপাসে কার কেসে হবে? পার্সোনাল পারপাসে হবে ইন্ডিভিজুয়ালের কেসে, কোম্পানির কেসে তো আর পার্সোনাল পারপাসে হবে না। তো এর মধ্যে কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হচ্ছে না, কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হচ্ছে না, কিছু এক্সেপশন রয়েছে। যেমন স্টক ইন ট্রেড, বিজনেসে যে স্টক ইন ট্রেড, যে স্টকটা রয়েছে পারচেজ করে রেখেছো, পারচেজ করে যে গুডসটা তুমি স্টক করে রেখেছো সেটাকেই তো স্টক ইন ট্রেড বলে। স্টক ইন ট্রেডকে তুমি ক্যাপিটাল অ্যাসেট বলবে না, ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না স্টক ইন ট্রেড। কনজিউমেবল স্টোরস, কনজিউমেবল স্টোরস বলতে স্টোরে যে সমস্ত কনজিউমেবল থাকে, সাপোজ ফ্যাক্টরিতে মেশিন রয়েছে, তার জন্য তোমাকে তেল রাখতে হবে, ওয়েল ওয়েল মজুত করে রাখতে হবে, ওয়েল অ্যান্ড ফুয়েল, তাহলে তার যে স্টক সেটাকে বলা হচ্ছে কনজিউমেবল স্টোর, ঠিক আছে। আহ, সেটাকেও ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। র ম্যাটেরিয়াল, যদি কোনো র ম্যাটেরিয়াল স্টক করে রাখো, কোন বিজনেসের ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে অবভিয়াসলি, তো সেটাকেও ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না, ঠিক আছে। পার্সোনাল এফেক্টস, কোনো যদি পার্সোনাল এফেক্টস থাকে, যে প্রপার্টি, যে প্রপার্টি তোমার এফেক্ট বাড়াবে, পার্সোনাল এফেক্টস, সেটাকেও তুমি ক্যাপিটাল অ্যাসেট বলবে না। যেমন তুমি একটা শার্ট কিনেছো, শার্ট সেটা 10,000-এর হতে পারে, ঠিক আছে, সেই শার্টটাকে তুমি ক্যাপিটাল অ্যাসেট বলবে না। তুমি একটা ওয়াচ কিনেছো, সেটার দাম হতে পারে 30,000 টাকা, তো সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবে না, কারণ সেগুলো তোমার পার্সোনালি
পার্সোনাল পারপাসে সেটা কি করছে, পার্সোনালিটি এফেক্ট করছে, ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটিকে এফেক্ট করছে, ইমপ্রুভ করছে। তো এই ধরনের কিছু যদি থাকে বা কোনো মুভেবল প্রপার্টি, সেটাও ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে না। শুধুমাত্র তুমি যে ইউজ করছো তা নয়, তোমার যদি ফ্যামিলি মেম্বারও ইউজ করে, যে তোমার উপরে ডিপেন্ড করে রয়েছে, তো সেটাকেও ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। আচ্ছা, কিন্তু নিচের যেগুলো রয়েছে এগুলো মুভেবল প্রপার্টি, কিন্তু এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। জুয়েলারি, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, আর্চিওলজিক্যাল কালেকশন or any other work of art. Jewelry, painting, drawing, sculpture, archaeological collection or any other work of art. এই যে কটা আইটেম রয়েছে, সাতটা, এই সাতটা আইটেম ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কনসিডার হবে। এই সাতটা আইটেম মুভেবল প্রপার্টি হলেও পার্সোনাল ইউজের জন্য তুমি যদি রাখো, তবুও পার্সোনাল ইউজের জন্য রাখছো মুভেবল প্রপার্টি, তবুও এই সাতটা আইটেম jewelry, drawing, painting, sculpture, archaeological collection, any other work of art, এই সাতটা আইটেম ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কনসিডার হবে। তার মানে এই সাতটা আইটেমের মধ্যে যদি কোনো একটা সেল করো, সেক্ষেত্রে যদি গেন হয় তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে। এই সাতটা বাদ দিয়ে অন্য কোনো মুভেবল প্রপার্টি যদি তোমার পার্সোনাল ইউজের জন্য তুমি রেখে থাকো, ঠিক আছে, তাহলে সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। সাপোজ তোমার বাড়িতে তোমার বাইক রয়েছে, ঠিক আছে, সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। ওয়াশিং মেশিন রয়েছে, সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। ঠিক আছে, বাড়ির ফার্নিচার, সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। কিন্তু এই সাতটা আইটেমকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। এই সাতটা আইটেম সেল করে যদি কোনো প্রফিট হয়, সেই প্রফিটটাকে ক্যাপিটাল গেইন বলা হবে, তোমার ট্যাক্সেবল ইনকামের মধ্যে কনসিডার হবে। বুঝতে পারলে? এরপরে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ডকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ডকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। আচ্ছা, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কাকে বলবো সেটা আমি দেখানোর জন্য আমি তোমাকে নিয়ে যাব অ্যানেকচারে। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কাকে বলা হবে তার ডেফিনেশন তুমি পেয়ে যাবে অ্যানেকচারে গিয়ে। আচ্ছা, এখানে বলেছে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড সেই ল্যান্ড যেটা আরবান নয়। তাহলে আরবান কোনটা? রুরাল এগ্রিকালচারাল, তাহলে আমরা কি দেখলাম যে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট নয়, ইনকাম ট্যাক্স বলছে। তো সেখানে বলে দিচ্ছে যে তাহলে কোনগুলোকে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড তুমি বলবে। তো সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে আমরা বলে দিচ্ছি কোনগুলো আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। যেগুলো আরবান এগ্রিকালচারাল ল্যান্ড সেগুলোকে যদি তুমি আলাদা করে দাও, তাহলে বাকি সব রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড কোনগুলো দেখে নাও। যদি কোনো মিউনিসিপ্যালিটি এলাকাতে, যদি কোনো মিউনিসিপ্যালিটি এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাতে জুরিসডিকশনে, মিউনিসিপ্যালিটির যে জুরিসডিকশন রয়েছে বা ক্যান্টনমেন্ট বোর্ডের যে জুরিসডিকশন রয়েছে, সেই জুরিসডিকশনে যদি 10,000 বা তার বেশি পপুলেশন থাকে, ঠিক আছে, তাহলে সেই এরিয়াতে যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ডকে বলা হবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে আমরা কি পড়ছি? আরবান এগ্রিকালচারাল ল্যান্ডের ডেফিনেশন পড়ছি। কারণ আরবান এগ্রিকালচারাল ল্যান্ড তুমি যদি জেনে যাও, তাহলে বাকি সব কি হয়ে যাবে? বাকি সব রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে,
এখানে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড পড়ছি, যে কোনো মিউনিসিপ্যালিটির জুরিসডিকশনে বা ক্যান্টনমেন্ট বোর্ডের জুরিসডিকশনে যেখানে পপুলেশন 10,000 বা তার বেশি রয়েছে লাস্ট সেন্সাস অনুযায়ী, তো সেই এরিয়ায় যদি কোনো ল্যান্ড থাকে এগ্রিকালচারাল ল্যান্ড, তাকে বলা হবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তাছাড়াও বলা হচ্ছে যে কোনো মিউনিসিপ্যালিটি এলাকায় যদি পপুলেশন 10,000-এর বেশি থাকে কিন্তু 1 লাখ পর্যন্ত রয়েছে, তাহলে ওই মিউনিসিপ্যালিটি এলাকার 2 কিমি পর্যন্ত, মিউনিসিপ্যালিটি এলাকার যে এরিয়া রয়েছে সেই এরিয়া বাদ দিয়ে তার চারদিকের 2 কিমি পর্যন্ত, সাপোজ মিউনিসিপ্যালিটির এলাকা রয়েছে, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জুরিসডিকশন, সাপোজ এই মিউনিসিপ্যালিটিতে পপুলেশন রয়েছে 50,000, তার মানে 10,000-এর বেশি, তাহলে এই মিউনিসিপ্যালিটির যে এরিয়া রয়েছে, জুরিসডিকশন রয়েছে, সেই জুরিসডিকশন থেকে 2 কিমি পর্যন্ত, 2 কিমি পর্যন্ত 2 কিমি 2 কিমি পর্যন্ত তোমার যে এরিয়া তাকে বলা হবে আরবান এরিয়া, আর সেখানে যে ল্যান্ড রয়েছে তাকে বলা হবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। যে ল্যান্ড বলতে এগ্রিকালচারাল ল্যান্ড, অবভিয়াসলি এগ্রিকালচারাল ল্যান্ড হতে হবে। তাহলে কোনো মিউনিসিপ্যালিটি এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় যদি পপুলেশন 10,000 বা তার বেশি থাকে, তাহলে সেখানে যদি কোনো ক্যান্টনমেন্ট বোর্ড, ক্যান্টনমেন্ট বোর্ড বলতে ওটা তোমার আর্মিদের বোর্ড হবে, মানে আর্মিদের জুরিসডিকশনে যে এলাকা থাকে, ঠিক আছে, আর্মিদের জুরিসডিকশনে, ওটা কলকাতাতে কিছু জায়গা রয়েছে। সেটা তো দেখতে পাচ্ছি না। আর্মিদের জুরিসডিকশনে কিছু এলাকা থাকে, ঠিক আছে, সেই সব জায়গায় তারা মনিটর করে। তো তুমি বলি স্যার, এই অ্যানেক্সারটা আমাদের বইতে তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আছে 97 কত পেজে তো? পেজ নম্বর 97। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বললাম, যে কোনো মিউনিসিপ্যালিটি এলাকাতে বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাতে যদি পপুলেশন 10,000 বা তার বেশি থাকে, আর সেই জায়গাতে যদি কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, তাকে বলা হবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। আর ওটা তো হয়ে গেল, এরপরে বলা হচ্ছে ওই এরিয়া তো তোমার হয়ে গেল আরবান এরিয়া, আর ওর মধ্যে যে ল্যান্ড থাকছে সেটা হয়ে যাচ্ছে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। তারপরে আবার বলা হচ্ছে যে ওই জায়গার যদি পপুলেশন 10,000-এর বেশি কিন্তু 1 লাখ পর্যন্ত, সেক্ষেত্রে ওই জুরিসডিকশন থেকে, ওই মিউনিসিপ্যালিটির জুরিসডিকশন থেকে 2 কিমি পর্যন্ত যে এরিয়া রয়েছে, সেই এরিয়াও হয়ে যাবে আরবান এরিয়া, আর সেখানে যে এগ্রিকালচারাল ল্যান্ড থাকবে সেটা হয়ে যাবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। কিন্তু যদি সেই মিউনিসিপ্যালিটির পপুলেশন 1 লাখের বেশি হয়ে যায়, সাপোজ এইখানে যেটা 50,000 ধরেছিলাম, এই মিউনিসিপ্যালিটির পপুলেশন ধরো 1 লাখের বেশি, ধরো 1.5 লাখ, বুঝতে পারলে, তাহলে মিউনিসিপ্যালিটির বাইরের 6 কিলোমিটার পর্যন্ত, তাহলে 6 কিলোমিটার পর্যন্ত যে এরিয়া থাকবে সেটা হয়ে যাবে আরবান এরিয়া, আর সেখানে যে এগ্রিকালচারাল ল্যান্ড থাকবে সেটা হয়ে যাবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। সিমিলারলি আবার মিউনিসিপ্যালিটিতে যদি 10 লাখের বেশি পপুলেশন থাকে, এখানে যেটা মিউনিসিপ্যালিটিতে পপুলেশন বলেছিলাম 50,000, তারপরে বললাম 1.5 লাখ, তারপরে বললাম এখনই বলবো যেটা যদি পপুলেশন 10 লাখের বেশি, সাপোজ 15 লাখ রয়েছে পপুলেশন, এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, তাহলে এই মিউনিসিপ্যালিটির এরিয়া থেকে
8 কিমি পর্যন্ত 8 কিমি পর্যন্ত যে এরিয়া হবে পুরোটাই হবে আরবান এরিয়া। সেখানে যে এগ্রিকালচারাল ল্যান্ড থাকবে সেটা হবে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তাহলে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড যদি সেল করো সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন লাগবে, রুরাল হলে লাগবে না। বুঝতে পারলে? কিন্তু স্যার সেল করলেই কি বলে ট্যাক্স লাগবে, নাহলে তো লাগবে না, না? কি করলে? শুধু সেল করলে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড যদি সেল করি তাহলে যে ইনকামটা হবে সেটাই ট্যাক্সেবল ইনকামের ভেতরে হ্যাঁ আসবে, হ্যাঁ, তাই তো? সেটাই ট্যাক্সেবল, যেটা প্রফিট হবে। যে প্রফিটের ক্যালকুলেশন কিভাবে যেটা হবে সেটা পরে আসছি, তার ক্যালকুলেশন রয়েছে। এখন এতটাই মনে রাখুন যে আরবান এগ্রিকালচারাল ল্যান্ড সেল করলেই ট্যাক্সেবল ইনকামে কনসিডার করা হয় সেই প্রফিটটাকে। ক্যালকুলেশন কিভাবে হবে সেটা পরে রয়েছে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা দেখে নেব আমরা কোথায় করছিলাম। আমরা দেখছিলাম যে কোন কোন অ্যাসেট গুলো ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কনসিডার হবে, কারণ তোমার তো ক্যাপিটাল অ্যাসেট সেল হলেই ক্যাপিটাল গেন হবে। যদি সেটা ক্যাপিটাল অ্যাসেটই না হয় তাহলে ক্যাপিটাল গেন ইনকামই হবে না। তো সেই জন্য আমাকে ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন দেখতে হচ্ছে। যেখানে আমরা দেখলাম যে যে কোনো প্রপার্টি যেটা তুমি হোল্ড করে রেখেছো বিজনেস পারপাসে হতে পারে, পার্সোনাল পারপাসে হতে পারে, সেটা ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। কিন্তু কিছু এক্সেপশন রয়েছে, যেমন স্টক ইন ট্রেড কে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না, কনজিউমেবল স্টোর কে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না, র ম্যাটেরিয়াল কে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। যদি কোনো পার্সোনাল এফেক্টস থাকে, তার মানে কোনো পার্সোনাল পারপাসে মুভেবল প্রপার্টি রেখেছো, যেমন ফার্নিচার, যেমন ওয়াচ বললাম, যেমন শার্ট বললাম, পার্সোনাল পারপাসে তুমি নিজের জন্য রেখেছো, নিজে ইউজ করবে বলে, বা ফ্যামিলি মেম্বারের জন্য রেখেছো ইউজ করবে বলে, যে কি তোমার উপরে ডিপেন্ড রয়েছে, তো সেগুলোকেও ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। কিন্তু এখানে কিছু এক্সেপশন রয়েছে, জুয়েলারি, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, আর্কিওলজিক্যাল কালেকশন, এনি আদার ওয়ার্ক অফ আর্ট, এগুলোকে সবাই এই 17 আইটেমকে বলা হবে ক্যাপিটাল অ্যাসেট। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড দেখলাম যে ক্যাপিটাল অ্যাসেট হবে না, কিন্তু আরবান এগ্রিকালচারাল ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট হবে। তারপরে বলা হচ্ছে গোল্ড বন্ড, এই বন্ড ক্যাপিটাল অ্যাসেট হবে। এই বন্ড, এগুলো তো বন্ডের নাম, যখন ইস্যু করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তুমি যদি কিনে থাকো, যখন তুমি সেল করবে, তোমার যদি প্রফিট হয়, ঠিক আছে, তখন ট্যাক্স দিতে হবে। স্পেশাল বিয়ারের বন্ড, এগুলো সব গভর্নমেন্ট ইস্যু করেছিল যদি কিনে থাকতে। আচ্ছা, তাহলে মেন যে পয়েন্ট, বন্ড গুলো না মনে রাখলেও চলবে, তোমাকে কিন্তু এই উপরের 4টে মনে রাখতে হবে। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড পর্যন্ত 3টে, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, পার্সোনাল এফেক্ট, আর উপরের একটা, এই 3টে পয়েন্ট মনে রাখো। এগুলো তো বন্ড গুলো রয়েছে। ঠিক আছে, তাহলে এবার এক্সাম্পল বলো। তাহলে ডায়মন্ড নেকলেস ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না? ক্যাপিটাল আছে। ডায়মন্ড নেকলেস, এটা জুয়েলারি, ইয়েস স্যার। তো ক্যাপিটাল অ্যাসেট হবে। কারণ হ্যাঁ, ওখানে বলেছিল কি পার্সোনাল এফেক্টের জন্য যেগুলো রেখেছো সেগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে না। কিছু তোমার কিছু ওখানে এক্সেপশন দেওয়া ছিল, যে 7টা আইটেম, তার মধ্যে এটা পড়ছে, তো এটা হবে। মোনালিসা পেন্টিং বলো, এটাও হবে, ক্যাপিটাল অ্যাসেট। এটাও হবে এটাও স্যার ক্যাপিটাল হবে। অ্যাসেট। বিল্ডিং, বিল্ডিং হবে না স্যার। বিল্ডিং হবে না স্যার। কেন বিল্ডিং হবে না? এগুলো স্যার ফিক্সড আছে। তুমি তাহলে আমি যে ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনটা বললাম ঠিক করে শোনোনি। ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে বলা আছে প্রপার্টি অফ এনি কাইন্ড, যে কোনো ধরনের প্রপার্টি, সেটা বিজনেস পারপাসে হতে পারে হোল্ড করে রেখেছো, আর সেটা নাও হতে পারে বিজনেস পারপাসে হোল্ড করে রেখেছো। তার মানে পার্সোনাল পারপাসে হোল্ড করলেও, বিজনেস পারপাসে হোল্ড করলেও তোমার ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। শুধুমাত্র এক্সেপশন রয়েছে ওই 1, 2, 3, 1, 2, 3, এই 3টে শুধুমাত্র এক্সেপশন রয়েছে। তো তুমি যেটা 2 এর এক্সেপশন দেখছো, মানে এখানে এটা তো capital- মুভেবল প্রপার্টি বলেছিল না,
বিল্ডিং কি মুভেবল প্রপার্টি? এক্সেপশনের যেটা দেখেছিলে এটা তো মুভেবল প্রপার্টি না পার্সোনাল এফেক্ট। তাহলে বিল্ডিং তো ইমুভেবল প্রপার্টি, ক্যাপিটাল অ্যাসেট তো হবেই। যে কোনো ধরনের প্রপার্টি যেটা হোল্ড করে রেখেছো সেটা ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে, কিন্তু যদি সেটা এক্সেপশনে পড়েছে কিনা সেটা দেখতে হবে। এক্সেপশনে যদি পড়ে তাহলে হবে না। আচ্ছা, স্টক অফ ইওর কনফেকশনারি বিজনেস কি হবে? এটা হবে না। নট ক্যাপিটাল অ্যাসেট। শেয়ার টু টাটা স্টিল নট এ ক্যাপিটাল এটা হবে। অ্যাসেট। এটা কি হবে স্যার? টাটা স্টিল টাটা স্টিলের শেয়ার বলো কি হবে? শেয়ার অফ টাটা স্টিল ক্যাপিটাল অ্যাসেট হবে, কারণ বিকজ আমি শেয়ারটা বিকে তো গেইন করতেই পারি না। তাহলে প্রপার্টি অফ এনি কাইন্ড হ্যাঁ, হেল্ড স্যার। বাই এসএসসি, প্রপার্টি অফ এনি কাইন্ড হেল্ড বাই এসএসসি whether or not for the purpose of business or profession, বিজনেস পারপাসে হতে পারে নাও হতে পারে, হোল্ড করে রেখেছো। আচ্ছা, তাহলে ক্যাপিটাল অ্যাসেট দেন তারপরটা স্যার ক্যাপিটাল এগ্রিকালচারাল ল্যান্ড ইন মুম্বাই কি হবে? ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট, কারণ মুম্বাই মানে বুঝতে পারছো পপুলেশন তো অনেক বেশি হবে, তো সেখানে তো অবভিয়াসলি মোর দেন 10 লাখ। আরবান এগ্রিকালচারাল ল্যান্ড হয়ে যাবে। আর আরবান এগ্রিকালচারাল ল্যান্ড হলে কি হয়ে যাবে, কার মধ্যে এসে যাবে? ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে এসে যাবে। স্টিল ফার্নিচার এটা তো হবে না, এটা নট এ ক্যাপিটাল অ্যাসেট, হবে না। কারণ এখানে কেন হবে রেসিডেন্স না? মুভেবল প্রপার্টি কিন্তু পার্সোনাল পারপাসে ইউজ করছো, অ্যাট রেসিডেন্স আছে না। আচ্ছা, এটা কি আছে? স্যার এই ফার্নিচারটা যদি আমার ভাড়ায় খাটাতাম তাহলেও হতো না? তাহলে তো হতো স্যার। এটা যদি বিজনেস পারপাসে তুমি কিনতে, বিজনেসের ইউজ করতে, বিজনেসে ইউজ করতে, সেক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট হতো। এটা যেহেতু পার্সোনাল পারপাসে, দেখো না এই ওয়ার্ডটাই মেনশন করে দিচ্ছে, অ্যাট রেসিডেন্স। হ্যাঁ স্যার, না আমি হয়তো প্রথমে কিনলাম যে নিজের জন্য কিনলাম, তারপরে এটাকে ভাড়ায় দিয়ে দিই, তাহলে তখনও তো স্যার হবে ক্যাপিটাল গেইন। প্রথমে নিজের জন্য কিনলে, তারপরে কি করলে? ভাড়ায় দিলে। তারপরে আমি ভাড়ায় দিলে দিয়ে তুমি দিলাম। কোথায় সেল করছো? কোথায় সেল তো করোনি। না সেল করিনি, ভাড়ায় তো দিচ্ছি। ভাড়ায় দিলে সেটা তো, এখানে ক্যাপিটাল গেইন কখন আসবে? যদি তুমি সেই অ্যাসেটটাকে সেল করে দাও। ভাড়ায় দিয়েছো তো ক্যাপিটাল গেইন কেন আসবে? ভাড়ায় দিয়েছো তো রেন্ট আসবে, রেন্ট তো আদার সোর্সে চলে যাবে যদি তোমার বিজনেস না হয়, কিছুদিনের জন্য ভাড়ায় দিয়েছো, ঠিক আছে। আচ্ছা। আর গুসি জিন্স এটাও তো স্যার নোট হবে। এটা কি হবে? স্যার গুসি জিন্সটা কি আবার? ওটা জিন্সের ক্যাটাগরি, তুমি গুগলে সার্চ করে দেখে নেবে কি এটা ধরনের গুচি jeans। জিন্স ভাই, গুচি না, গুচি জিন্স এক ধরনের গুচি কোম্পানির জিন্স। এটা পার্সোনাল ইউজের জন্য এটা হবে না স্যার। আচ্ছা, এরপরে এসে যাও তাহলে তুমি ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন দেখে নিলে, এবার ক্যাটেগরি দেখতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট ক ধরনের হতে পারে। ক্যাপিটাল অ্যাসেট তো আমরা দেখে নিলাম কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে আসবে, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে আসবে না। এরপরে দেখতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট ক ধরনের হতে পারে, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, টাইমের বেসিসে। টাইমের বেসিসে মানে টাইমের বেসিসে বলতে তুমি কতদিন হোল্ড করে রেখেছো তার বেসিসে, তুমি কতদিন হোল্ড করে রেখেছো তার বেসিসে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে পারে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে পারে। হোল্ডিং পিরিয়ডের বেসিসে কতদিন তুমি হোল্ড করে রেখেছো কেনার পর, তার বেসিসে ক্যাপিটাল অ্যাসেট শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে না লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, সেটা ডিসাইড হবে হোল্ডিং পিরিয়ডের বেসিসে। আচ্ছা, শর্ট টার্ম
শর্ট টার্ম। যদি তুমি লিস্টেড সিকিউরিটি কেনো, লিস্টেড সিকিউরিটি বলতে ধরো লিস্টেড তুমি শেয়ার কিনেছো, লিস্টেড তুমি ডিবেঞ্চার কিনেছো, ঠিক আছে? লিস্টেড শেয়ার মানে লিস্টেড শেয়ার বলতে যেগুলো অনলাইনে কেনা যায়, যেগুলো তুমি অ্যাপের থ্রু দিয়ে কিনতে পারবে, সেই শেয়ারের কথা বলা হচ্ছে। স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে যে শেয়ার বা ডিবেঞ্চার, যদি সেই শেয়ার ডিবেঞ্চার কিনে থাকো বা ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড কিনে থাকো, ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড কিনে থাকো, সরি মিউচুয়াল ফান্ড না, ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইউনিট কিনে থাকো। ইউটিআই বলতে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এর যদি ইউনিট কিনে থাকো বা জিরো কুপন বন্ড কিনে থাকো, জিরো কুপন বন্ড কোম্পানি ইস্যু করতে পারে বা যে কোনো জায়গা থেকে কিনবে, যদি গভর্নমেন্টও ইস্যু করে, জিরো কুপন বন্ড কিনে থাকো, তাহলে এই তিনটে অ্যাসেটের ক্ষেত্রে, এই তিনটে অ্যাসেটের ক্ষেত্রে তুমি যদি 12 মাসের বেশি সময় ধরে হোল্ড করো তাহলে চলে আসবে লং টার্মে, যদি কম হোল্ড করো তাহলে শর্ট টার্মেই থেকে যাবে। তাহলে এই তিনটে অ্যাসেট, লিস্টেড সিকিউরিটি, ইউনিটস অফ ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইউনিট কেনা, ইউনিট বলতে ওই ইনভেস্ট করা, শেয়ারের মতো ইনভেস্ট করা, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার যদি ইউনিট কেনো, জিরো কুপন বন্ড যদি কেনো, তাহলে এই তিনটে অ্যাসেটের, বন্ডটা কি একটু বলবেন? এটা জিরো কুপন বন্ড হচ্ছে, এটা এক ধরনের বন্ড যাতে রেট অফ ইন্টারেস্ট জিরো রয়েছে, রেট অফ ইন্টারেস্ট জিরো রয়েছে। তার মানে তাহলে তুমি বলবে যে আমার তাহলে বেনিফিট কি, তাহলে তুমি বলবে যে আমার বেনিফিট কি। জিরো কুপন বন্ড মানে তার রেট অফ ইন্টারেস্ট জিরো, রেট অফ ইন্টারেস্ট কিছুই নেই। তাহলে সেটা কি ধরনের বন্ড হলো, তাতে আমার লাভ কি হবে তুমি বলবে। দেখো তোমাকে বলা হলো যে তুমি এখন 100 টাকা দাও, তোমাকে 1 বছর পরে বা 2 বছর পরে এখন তুমি 80 টাকা দাও, 1 বছর পরে বা 2 বছর পরে তোমাকে 100 টাকা দেওয়া হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে জিরো কুপন বন্ড, এটাই জিরো কুপন বন্ড। এখানে কি কোনো আমি ইন্টারেস্টের কথা বলেছি? কিন্তু ইন্টারেস্টের কথা, ইন্টারেস্টের কথা বলেনি, কিন্তু 20 টাকা তো আমাকে বেশি দিচ্ছে। হ্যাঁ ওটাই, যে বন্ডে রেট অফ ইন্টারেস্ট মেনশন নেই কিন্তু ডিসকাউন্ট আমি তোমাকে কি করেছি, মানে আমি যে তোমাকে ইস্যুটা করলাম সেটা কিসে করলাম, ডিসকাউন্টে করলাম। 80 টাকায় তোমাকে ইস্যু করলাম বন্ডটা, কিন্তু আমি যখন তোমাকে পে করব তখন 100 টাকা পে করব। তার মানে যে ফেস ভ্যালু থাকবে বন্ডের, যে ইন্টারেস্ট ফেস নেই। ভ্যালু, বন্ডের যে ফেস ভ্যালু সেটা 100 টাকা, কিন্তু আমি তোমাকে যখন বন্ডটা ইস্যু করছি তোমাকে দিচ্ছি তখন কিন্তু আমি 100 টাকা নিচ্ছি না, ফেস ভ্যালু টাকা নিচ্ছি না, আমি তোমার থেকে নিচ্ছি 80 টাকা, কিন্তু আমি তোমাকে রিটার্ন করব যত ফেস ভ্যালু লেখা রয়েছে ওই বন্ডে। তুমি যদি ধরো 1000 কিনেছো, তার মানে তোমাকে পে করতে হয়েছে 80,000 টাকা, তাহলে তুমি রিটার্ন হ্যাঁ, পাবে 100 করে হলে, যখন রিটার্ন করবে 1 লাখ টাকা। 1000 বন্ড কিনেছো তো রিটার্ন পাবে 1 লাখ। তো এটাই হচ্ছে জিরো কুপন বন্ড, আর কিছুই না, যেখানে রেট অফ ইন্টারেস্ট মেনশন থাকছে না। ঠিক আছে স্যার। তাহলে লিস্টেড সিকিউরিটি, ইউনিটস অফ ইউটিআই, জিরো কুপন বন্ড, এই তিনটে অ্যাসেটের ক্ষেত্রে যদি তুমি 12 মাসের বেশি হোল্ড করো তাহলে লং টার্মে চলে আসবে, আর যদি 12 মাস পর্যন্ত হোল্ড করো তাহলে তাহলে এই তিনটে অ্যাসেটের ক্ষেত্রে লিস্টেড সিকিউরিটি, ইউনিটস অফ ইউটিআই, জিরো কুপন বন্ড, এই তিনটে অ্যাসেটের ক্ষেত্রে 12 মাস পর্যন্ত হোল্ড করলে বলবে তুমি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর 12 মাসের বেশি হোল্ড করলে তাহলে বলবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা এরপরে আনলিস্টেড শেয়ার এসে যাও। আনলিস্টেড শেয়ার, ল্যান্ড বিল্ডিং। আনলিস্টেড শেয়ার ধরো যে কোম্পানির লিস্টেড নেই, যে কোম্পানি বাজারে লিস্ট নেই, মানে যার শেয়ার লিস্ট করা নেই, মানে মার্কেটে কেনা বেচা যায় না, মার্কেটে কেনা বেচা যায় না, যেমন ফ্লিপকার্টের শেয়ার কি বাজারে কেনা বেচা যায়? ফ্লিপকার্ট কেনা বেচা যায় না, ফ্লিপকার্ট লিস্টেড নেই, ঠিক আছে? তো সেই কোম্পানির শেয়ার যদি তুমি কেনো তাহলে তুমি কোন শেয়ার কিনলে? আনলিস্টেড শেয়ার কিনলে।
তো আনলিস্টেড শেয়ার বা ল্যান্ড বিল্ডিং যদি কিনে হোল্ড করো কত মাস পর্যন্ত? 24 মাস পর্যন্ত। তাহলে সেটা শর্ট টার্ম হবে। যদি 24 মাসের বেশি দিন হোল্ড করো, 24 মাসের থেকে বেশি পিরিয়ড হোল্ড করো, তাহলে হয়ে যাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আনলিস্টেড শেয়ারের এক্সাম্পল কি কি স্যার? ওই তো বললাম ফ্লিপকার্ট লিস্টেড নেই, ফ্লিপকার্টের শেয়ার কিনে ফ্লিপকার্টের যারা এখন শেয়ার হোল্ডার রয়েছে আপনি গিয়ে তাদেরকে বলবেন যে আমাকে শেয়ার বিক্রি করুন, তো ওই শেয়ার যে আপনি কিনলেন ওটাই হবে আনলিস্টেড শেয়ার। কত কোম্পানি রয়েছে স্যার ওটা আনলিস্টেড কেনা রয়েছে, আরে কত স্যার কেনা কোম্পানি যাবে কি করে রয়েছে, স্যার ওগুলো? তাদের সাথে কানেক্ট করতে হবে, ফোন করতে হবে, বলতে হবে, তাদেরকে জানাতে হবে, তারা যদি বিক্রি করে তাহলে তুমি মালিক হবে সেই কোম্পানির। ঠিক আছে, তুমি স্যার আমিও শেয়ার বিক্রি করতে পারি তো? শেয়ার আগে তো কোম্পানি খুলো, তোমার কোম্পানির নাম কি আছে? কোম্পানিকে না খুলে কি করে শেয়ার বিক্রি ও করবে? ও, আচ্ছা তাহলে ওপরের এই 5টা অ্যাসেট বাদ দিয়ে, ওপরের এই 5টা অ্যাসেট বাদ দিয়ে তাহলে 3টে প্লাস 2টো, 3টে প্লাস 2টো, এই 5টা ক্যাটেগরির অ্যাসেট বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যাসেট আসবে, বাকি যে সমস্ত ক্যাপিটাল অ্যাসেট রয়েছে, এই 5টা অ্যাসেট বাদ দিয়ে, 5টা ক্যাটেগরির অ্যাসেট বাদ দিয়ে আর যে কোনো ধরনের অ্যাসেট যদি তুমি 36 মাস পর্যন্ত হোল্ড করো, 36 মাস পর্যন্ত যদি হোল্ড করো আপ টু 36 মান্থস, তাহলে হয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। যদি 36 মান্থসের বেশি হোল্ড করো তাহলে হয়ে যাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বুঝতে পারলে? এতটাই বলার ছিল। আরেকবার বলুন স্যার। ওপরের 5টা অ্যাসেট বাদ দিয়ে ওপরের 3টাতে আপনি যদি 12 মাস পর্যন্ত হোল্ড করেন তাহলে হয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 12 মাসের বেশি হোল্ড করেন তাহলে হয়ে যাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তারপরে দুটোতে আনলিস্টেড শেয়ার আর ল্যান্ড অর বিল্ডিং যদি আপনি 24 মাস পর্যন্ত হোল্ড করেন তাহলে শর্ট টার্ম হয়ে যাবে, যদি 24 মাসের বেশি পিরিয়ড হোল্ড করেন তাহলে হয়ে যাবে লং টার্ম। আদার্স অ্যাসেট মানে উপরের যে অ্যাসেট গুলো কভার নেই, উপরের 3টে আর নিচে এখানে 2টো, টোটাল 5টা, উপরের টোটাল 5টা বাদ দিয়ে, উপরের টোটাল 5টা বাদ দিয়ে আদার কোনো যদি ক্যাপিটাল অ্যাসেট থাকে, যেমন আমি এক্সাম্পল কিসের দিতে পারি, আমি এক্সাম্পল দিতে পারি ধরো তুমি সেল করেছো ফার্নিচার, আচ্ছা ফার্নিচার এখানে এক্সাম্পল আসবে না, এখানে জুয়েলারি ধরো, জুয়েলারি 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 কি উপরে কভার হচ্ছে, এই 5টার মধ্যে আসছে? 5টার না। মধ্যে, তাহলে জুয়েলারি আদার্স এসে যাবে। তাহলে জুয়েলারির কেসে তোমাকে হুম। দেখতে হবে যে তুমি জুয়েলারি কি 36 মান্থসের বেশি হোল্ড করেছো না 36 মান্থস পর্যন্ত হোল্ড করেছো। ঠিক আছে, যদি তুমি 36 মাস পর্যন্ত হোল্ড করে থাকো তাহলে হয়ে যাবে ওই জুয়েলারিটাকে তুমি বলবে লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 36 মান্থস পর্যন্ত হোল্ড করো তাহলে বলবে জুয়েলারিটা আমার শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তার বেশি হোল্ড করলে তাহলে জুয়েলারিটাই হয়ে যাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? দেখলাম ক্যাপিটাল অ্যাসেট কি, আর হোল্ডিং পিরিয়ডের বেসিসে কোন অ্যাসেটকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে, কোন অ্যাসেটকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। ঠিক আছে, তাহলে শর্ট টার্ম অ্যাসেট সেল করে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে যদি গেন হয় সেই গেনটাকে আমরা কি বলবো? শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলবো। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে যদি কোনো গেন হয় তাকে আমরা কি বলবো? লং টার্ম ক্যাপিটাল গেন বলবো। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট
সেল করে যদি কোনো গেন হয় তাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে যদি কোনো গেন হয় তাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন, যেটা এই উপরের চার্টে রয়েছে। দেখো অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেটের পরে দেখতে হবে যে সেটা কি ক্যাপিটাল অ্যাসেট। তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন ক্যালকুলেশনে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন এই হেডের ক্যালকুলেশনে তোমাকে তাহলে স্টেপ ফলো করতে হচ্ছে কি, দেখো তুমি প্রথমে ডিসাইড করবে আমার তো অ্যাসেট রয়েছে, যে অ্যাসেটটা আমি সেল করছি সেটা কি ক্যাপিটাল অ্যাসেট। আনসার যদি ইয়েস আসে তাহলে তুমি এই রুট নিয়ে নেবে। যদি দেখো কি না ক্যাপিটাল অ্যাসেটের তো ডেফিনেশনেই আসছে না, ওখানে যে ডেফিনেশন রয়েছে, তাহলে তুমি এই রুট নিয়ে নেবে। তাহলে এই রুটে কি বলছি, যদি ক্যাপিটাল অ্যাসেট না হয় তাহলে সেটা তো আর ট্যাক্সেবলই হবে না এই হেডে, ঠিক আছে। স্যার এটা কোথায় আছে, এটা আমাদের বই পার্টিকুলারলি যেটা দেখাচ্ছে শুরু করলাম। এটা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, প্রথম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি ক্যাপিটাল অ্যাসেট হয়ে থাকে তাহলে ইয়েস রুট নিলে, ইয়েস রুটে নেওয়ার পরে তোমাকে দেখতে হবে সেটা কি ধরনের ক্যাপিটাল অ্যাসেট, শর্ট টার্ম পিরিয়ড হোল্ড করেছিলে না লং টার্ম পিরিয়ড হোল্ড করেছিলে। যদি লং টার্ম পিরিয়ড হোল্ড করে থাকো, ওখানে যে দেখে এলাম এখনই কতদিন হোল্ড করলে শর্ট টার্ম হবে, কতদিন লং টার্ম হবে হোল্ড করলে, তো সেই হিসাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে না তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। লং টার্ম হ্যালো, ক্যাপিটাল আওয়াজ অ্যাসেট, আসছে স্যার? ক্যাপিটাল লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করলে কি এদের ট্যাক্সেবল ইনকামের ট্যাক্সের পার্টে কি এদের কোনো ডিফারেন্স আছে, যে শর্ট টার্মে বেশি দিতে হবে বা কম দিতে হবে, লং হ্যাঁ টার্মে রয়েছে, বেশি সেই দিতে হবে জন্য বা কম? সেপারেট করা রয়েছে, ট্যাক্সের রেটের ডিফারেন্স রয়েছে সেই জন্য সেপারেট করা রয়েছে, না তো সেপারেট করে লাভ কি হবে, আলাদা আলাদা রুলস রয়েছে, ঠিক আছে। তাহলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে লং টার্ম ক্যাপিটাল গেন হলো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো। তারপরে কিছু ছাড়ও পাওয়া যায়, কোন সেকশনে ছাড় পাওয়া যায়, সেকশন 54 এ ছাড় পাওয়া যায়। যে গেনটা হলো, যে গেনটা হলো সেল করে সেখান থেকে কিছু ছাড় পাওয়া যায় সেকশন 54 এ, সেই ছাড়টা মাইনাস করে যে অ্যামাউন্টটা থাকবে সেটা কি হবে, ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেন যদি লং টার্ম হয় তোমার, যদি শর্ট টার্ম হয় তাহলে তাকে কি বলবে, ট্যাক্সেবল শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর তার উপরে ট্যাক্স হিসাব করতে হবে, তার উপরে করতে হয় না, 5টা হেডের ইনকাম মিলে করতে হয়, 5টা হেডের ইনকাম। তাহলে এই এক্সাম্পশন মানে যেটা 54 এর ছাড় সেটা বাদ দিতে হবে। 54 এর ডিটেল রয়েছে পরে আমরা দেখবো, 54 এ কি কি ছাড় রয়েছে, কি কি ছাড় পাওয়া যায় তার ডিটেল আমরা পরে দেখব। তাহলে এতক্ষণ পর্যন্ত কমপ্লিট হলো অ্যাসেটের ক্লাসিফিকেশন, ক্যাপিটাল অ্যাসেটের ক্লাসিফিকেশন, কোন অ্যাসেট সেল করলে কি গেন হবে, ঠিক আছে। এরপরে এসে যাও যে কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন। সেল তো করে দিয়েছো, সেল তো করে দিয়েছো, এরপরে তোমাকে হিসেব করতে হবে কত টাকার গেন হয়েছে, কত টাকা বেনিফিট মানে প্রফিট হয়েছে সেল করে, ক্যাপিটাল অ্যাসেট সেল করে কত গেন হয়েছে, ক্যাপিটাল অ্যাসেট সেল করে কত গেন হয়েছে সেটা তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তুমি কি নিয়ে নেবে, তার জন্য তোমাকে নিয়ে নিতে হবে, আচ্ছা এখানে দু ধরনের ক্যালকুলেশন রয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন আলাদা হবে, লং টার্ম ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন আলাদা হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে আমরা শর্ট টার্ম লং টার্ম কেন ক্লাসিফাই করে দিয়েছিলাম, কারণ দুটোরই আলাদা আলাদা প্রভিশন রয়েছে, প্রভিশন মিন্স রুলস রেগুলেশন রয়েছে। তো লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের কি ফরম্যাট রয়েছে দেখো, তোমাকে প্রথমে নিয়ে নিতে হবে ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন বলতে তুমি যে অ্যাসেটটা সেল করেছো সেটা কত টাকায় সেল করেছো সেটা এখানে লিখে নাও। যে অ্যাসেটটা তুমি সেল করেছো, যে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটটা তুমি সেল করেছো, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটটা সেল করেছো সেটা তুমি লিখে নাও যে কত টাকা সেল করেছো, কত টাকায় সেল করেছো সেটা লিখে নাও। ফুল ভ্যালু অফ কনসিডারেশন, কত কনসিডারেশন পেয়েছো, ফুল ভ্যালু অফ কনসিডারেশন
কত কনসিডারেশন পেয়েছো ফুল ভ্যালু। সাপোজ ফুল ভ্যালু এখানে কেন বলছে, সাপোজ আজ 50 লাখে সেল হয়েছে, আজকে বলছে যে আমি 40 লাখ দিচ্ছি, কিছুদিন পরে আবার 10 লাখ দেবো। তো তোমার এখানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত? ফুল ভ্যালু অফ কনসিডারেশন তো 50 লাখই। 10 লাখ পরে দেবে সেটা আলাদা কথা, 10 লাখ পরে দেবে সেটা আলাদা কথা, কিন্তু ফুল ভ্যালু অফ কনসিডারেশন তো 50 লাখ, সেটাই এখানে কনসিডার করতে হবে। আচ্ছা, এক্সপেন্স যদি হয়ে থাকে ট্রান্সফার করতে গিয়ে, তুমি ধরো কাউকে বলেছো কি দেখ আমি এই অ্যাসেটটা বিক্রি করব, তোকে আমি কমিশন দেব, ব্রোকারেজ দেব, তুই যদি খুঁজে দিতে পারিস খরিদ্দার, তাহলে তোমার ট্রান্সফার করতে গিয়ে যদি কোনো খরচা হয়ে থাকে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে সেল করে যত টাকা পেলে সেখান থেকে মাইনাস হয়ে যাবে সেল করতে গিয়ে যা খরচা হয়েছে, তাহলে তুমি পাচ্ছ নেট কনসিডারেশন। নেট কনসিডারেশন সেখান থেকে মাইনাস হয়ে যাবে কস্ট অফ অ্যাকুইজিশন। শুধুমাত্র কস্ট অফ অ্যাকুইজিশন নয়, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট প্রথমে Sir, তো what is প্রথমে cost তো of acquisition? প্রথমে তো তুমি এই ওয়ার্ডটা বোঝার চেষ্টা করো কি কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি। কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে যে অ্যাসেটটা তুমি কিনেছো মানে বিক্রি করেছো তার খরচা, কেনার খরচা। যে অ্যাসেটটা তুমি বিক্রি করেছো তার কেনার খরচা, তার মানে তুমি যত টাকায় সেই অ্যাসেটটা কিনেছিলে, অ্যাকোয়ার করেছিলে। অ্যাকুইজিশন মানে কি, অ্যাকোয়ার থেকেই তো ওয়ার্ডটা এসেছে, অ্যাকোয়ার থেকেই তো অ্যাকুইজিশন এসেছে। কস্ট অফ অ্যাকুইজিশন মানে কস্ট অফ পারচেজ বলতে পারো সোজা কথা। এবার কস্ট অফ অ্যাকুইজিশন তোমাকে কি করতে হবে, ইন্ডেক্স ইন্ডেক্স কস্ট অফ নিতে হবে। ইন্ডেক্স কস্ট মানে শুধু কস্ট নিলে হবে না, তাকে কনভার্ট করিয়ে নিতে হবে কি দিয়ে, ইন্ডেক্স দিয়ে। ইন্ডেক্স দিয়ে কনভার্ট করিয়ে নিতে হবে। কিভাবে কনভার্ট করাবে ইন্ডেক্স দিয়ে সেটাতে আমি এসে যাচ্ছি। সাপোজ তুমি একটা, এখানে দেখো একটা ইন্ডেক্সের চার্ট দেওয়া রয়েছে, এখানে ইন্ডেক্সের চার্ট দেওয়া রয়েছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স তার চার্ট দেওয়া রয়েছে, কে ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে জিনিসটা 2021 নয় 2001-2-তে 100 টাকা ছিল, সেটা কিন্তু 3-4-এ গিয়ে, 3-4-এ নয়, এটা এই লাইনে দেখো, এই লাইনে দেখো, 1-2-এ যেটার ভ্যালু 100 টাকা ছিল সেটা 1-2-3-এ গিয়ে, 2-3-এ গিয়ে কিন্তু আর সেটা 100 টাকা থাকবে না, হয়ে যাবে কত, 105। তাহলে 3-4-এ গিয়ে সেই 100 টাকা যেটার কস্ট ছিল সেটার কিন্তু সেম ভ্যালু থাকছে না, সেটা হয়ে যাবে 109। তার মানে তুমি যে অ্যাসেটটা 1-2 সালে 100 টাকায় কিনতে পাচ্ছিলে, 2-3 সালে সেটা কিন্তু 100 টাকায় আর পাবে না। সেটা কিনতে গেলে কত টাকা খরচা করতে হবে, 105 টাকা 105 খরচা টাকা। করতে হবে। 3-4 সালে তুমি যদি সেই অ্যাসেটটাই কিনতে চাও তাহলে তোমাকে খরচা করতে হবে 109 টাকা। এরকম করে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে বলো আমি একটা যদি অ্যাসেট কিনে থাকি, আমি যদি একটা অ্যাসেট কিনে থাকি 7-8 সালে, সাপোজ আমি একটা বিল্ডিং কিনেছিলাম 7-8 সালে, 7-8 সালে কিনেছিলাম, সাপোজ 1 লাখ টাকায় একটা বিল্ডিং কিনেছিলাম, সাপোজ করলাম 1 লাখ টাকায় বিল্ডিং কিনেছিলাম। তো আজকের ডেটে বলতে ধরে নাও আমি বিক্রি করেছি 18-19 সালে, এখানে ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ, 18-19-এ 18-19-এ ইন্ডেক্স কত আছে, 280। 280 ইন্ডেক্স রয়েছে। তাহলে বলো যে জিনিসটার ভ্যালু যেটা আমি কিনেছিলাম 1 লাখ টাকায়, সেই অ্যাসেটটা যদি এখন কিনতে যাই কত টাকা লাগবে, কত টাকা লাগবে আপনার হচ্ছে ইন্ডেক্স সেশনে দেখিয়ে বলো। ইন্ডেক্স। তাহলে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে 280 দিয়ে, তাই তো, হ্যাঁ, আর যে ডিভাইড ইয়ারে সেল করতে হবে করছো 129 দিয়ে।
আর ডিভাইড করতে হবে 129 তাহলে তুমি পেয়ে যাবে যে ওই অ্যাসেটটাই যদি আজকের ডেটে বলতে এখানে যেটা রয়েছে 18-19 সালে 18-19 সালে তুমি যদি পারচেজ করতে যাও তাহলে কত টাকা খরচা পড়বে। তাহলে এখানে যেটা অ্যামাউন্টটা বেরোবে সেটাকেই আমরা বলবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ 129 দিয়ে স্যার ডিভাইড কেন করলাম? হ্যালো স্যার, বিলো বলছি 120 129 দিয়ে কেন ডিভাইড করলাম? এটা কেন করলাম দেখুন, এটা ইউনিটারি মেথড ফলো হয়েছে, ইউনিটারি মেথড যেটা ওই মাধ্যমিকে করেছিলেন এইচএস ঐকিক নিয়ম। ঐকিক মানে নিয়ম। 129 এই যে নাম্বারটা কোত্থেকে আসছে? তো 1 থেকে 18 পর্যন্ত 19 পর্যন্ত এই তো সালগুলোকে সোজা ধরে রয়েছে, নাকি? আপনার প্রেজেন্ট রয়েছে দেখুন, এই তো 7-8 রয়েছে এটা দেখুন না, এই যে চার্টটা এটা তো আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করেছে, আমার কিছু করার নেই এখানে। হ্যাঁ। ওকে, না স্যার, এটা তো তাহলে ওই সেই একটা ক্ষেত্রে স্যার আমাদের এই চার্ট মুখস্থ রাখতে হবে। হ্যাঁ চার্ট মুখস্থ রাখতে হবে। আর এটা চার্ট তো সেই- মুখস্থ না, এটা এটা দেওয়া আমরা- থাকে এক্সামের ক্ষেত্রে, যে কোনো এক্সামে এই চার্ট দেওয়া থাকে, মুখস্থ রাখার দরকার নেই। স্যার কস্ট আমি ইনফ্লেশন এক্সাম্পল হচ্ছে না, আপনার পরবর্তীকালে তৈরি স্যার করা কাজের হয় তো ওই এক মিনিট স্ট্যাটিস্টিক্স দাঁড়াও, এর রুল অনুযায়ী। জয়দীপ এক মিনিট দাঁড়াও, বা কোশ্চেন করছি তারপর কথা বলবো। হ্যাঁ, আমরা বলুন। যখন পরবর্তীকালে কাজের পারপাসে যাবো সেই ক্ষেত্রেও কি আমাদের চার্ট দেখে চার্টের করতে পারপাস কি আমাদের চার্ট দেখেই করতে হবে, এখানে মুখস্থ রাখার কিছু নেই। এক্সামে দিয়ে দেয় যেটা রিলিভেন্ট হয়, ঠিক আছে, এক্সামে সব এক্সামেই দিয়ে থাকে, যে কোনো ধরনের এক্সাম হোক। তাছাড়াও তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করবে এই চার্ট দেখেই করবে, এটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে? স্যার হ্যাঁ বলো। বলছি আপনার কি 20-21 জানা আছে না জানা নেই? 20-21 জানা আছে। তুমি যদি বা জানতে 19-20 চাও স্যার ইয়েও নেই তো, কি বলে 19-20 নেই, 20-21 নেই, 19-20ও নেই। আচ্ছা, গ্রুপে পিকচার তুলে শেয়ার করুন। আচ্ছা স্যার, ওই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিন না। মানে 2007-8 সালে যদি 1 লাখ টাকায় কিনে থাকে তাহলে ওটার ভ্যালু 18-19-এ কত হবে সেটা এভাবে বের করতে হবে। মানে ইন্ডেক্স হ্যাঁ কস্ট অফ তোমার কোথায় অ্যাকুইজিশন। আমি দেখে নিচ্ছি। এই তো রয়েছে দেখো, ফাইন্যান্সিয়াল ইয়ার 100 থেকে এখানে রয়েছে। কোথায় গেল, 21-22-এ 317 রয়েছে, 20-21-এ ছিল 301। ঠিক আছে, স্যার এই যে ক্যালকুলেশন গুলো করে এগুলো তো কিছু কোন প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। প্যারামিটার কার উপরে ডিপেন্ড করে সেটা স্ট্যাটিস্টিক্সে যারা কাজ করছে তার উপরে ডিপেন্ড করে। তুমি এখন ইনকাম ট্যাক্স পড়ছো, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স তারা কিভাবে বানিয়েছে সেটা আমি জানি না, বলতে পারছি না। স্ট্যাটিস্টিক্সে তারা কিভাবে বানিয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট তারা হ্যাঁ, ওই তো আপনার যেটা আইএসআই বা ওরা তৈরি করে থাকে, তো এনএসএসও বা সিএসও। আচ্ছা তাহলে দেখে নিয়েছো যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন তোমার তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডেক্স ইস্যু করে রেখেছে, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, সেটা অ্যাপ্লাই করে তোমাকে বের করতে হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে আমি যেটা ইউনিটারি মেথড যেটা ঋষিতা বলতে চাইছে, বুঝতে পারেনি কি করে এটা বেরোবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা ওখানেই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যেখানে তোমার রয়েছে একটা ব্ল্যাঙ্ক পেজে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার 7-8 সালে আমি বললাম কি, 7-8 সালে আমি কিনেছি একটা অ্যাসেট 1 লাখ দিয়ে, বিল্ডিং 1 লাখ দিয়ে, কিন্তু আমি বিক্রি করেছি 18-19-এ। কিন্তু আমি বলিনি কত টাকায় বিক্রি করেছি, আমি বললাম যেটা 1 লাখ টাকা তার ভ্যালু 18-19-এ কত, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন সেটা আমি বের করতে বললাম তোমাকে। তাহলে দেখতে হবে যে আমি 17 সালের 17 নয় 7-8-এ তোমার
ইন্ডেক্স কত ছিল? 7-8 এর ইন্ডেক্স ছিল 129। তাহলে যে অ্যাসেটের ভ্যালু 129 ছিল 7-8 সালে, মানে যে অ্যাসেটটা কিনতে তোমাকে দিতে হচ্ছিল 129 টাকা, এখন সেই অ্যাসেটটাই কিনতে দিতে হচ্ছে কত? 280 টাকা। তাহলে যে অ্যাসেটের ভ্যালু 1 টাকা ছিল, সেই অ্যাসেটটা যদি এখন কিনতে হতো তাহলে কত দিতে হবে? 280/129। তাহলে যে অ্যাসেটের ভ্যালু 1 লাখ ছিল, সেই অ্যাসেটটা যদি এখন কিনতে হয় কত দিতে হবে? মাল্টিপ্লাই করলে যেটা বেরাবে সেটা। এটা বুঝতে পারলে? রিসিটটা বুঝতে পারলে? এখানে যেটা বেরোবে সেটা হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে এটা কি আর 1 লাখ থাকবে? 1 লাখ থাকবে না, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তার মানে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে তুমি যখন কস্টকে ইন্ডেক্স দিয়ে কনভার্ট করিয়ে নেবে, যেটাকে বলা হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, সেটা অবভিয়াসলি বেশিই হবে, 1 লাখ আর থাকবে না। তাহলে এখানে তোমাকে মাইনাস করতে হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন 1 লাখ মাইনাস করলে হবে না, ওই যে মাল্টিপ্লাই করে যেটা আসছে ওটা মাইনাস করতে হবে। এরপরে এসে যাও ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্টের কেস, যদি তুমি অ্যাসেট কেনার পরে ইমপ্রুভমেন্ট করিয়ে থাকো, যদি তুমি অ্যাসেট কেনার পরে ইমপ্রুভমেন্ট করিয়ে থাকো, ইমপ্রুভমেন্ট করিয়ে থাকো বলতে সাপোজ তুমি ল্যান্ড কিনলে, ল্যান্ড কেনার পরে তুমি ভাবলে কি এখানে আমি ঘর বানাবো, বাড়ি বানাবো, তো তাতে কি করলে তুমি মাটি ফেললে, মানে ফিল করলে সেই ল্যান্ডটাকে, তো ল্যান্ডের কি হলো? ইমপ্রুভমেন্ট হলো, তাতে তোমার কিছু খরচা হলো। তো সেই কস্ট অফ ইমপ্রুভমেন্টটাকেও তোমাকে এখানে নিতে হবে। শুধুমাত্র এই কস্টটা নিলে হবে না, তাকে ইন্ডেক্সে কনভার্ট করিয়ে নিতে হবে। তাহলে আমি কি বললাম? ইমপ্রুভমেন্ট জিনিসটা কি? ইমপ্রুভমেন্ট বলতে পরে খরচা করা। সাপোজ আমি ল্যান্ড কিনলাম 17, আমি যেটা বলেছিলাম আমার গিভেন এক্সাম্পলে 7-8 আমি ল্যান্ড, ওখানে বিল্ডিং ছিল, আমি ল্যান্ড করে দিচ্ছি 1 লাখ টাকায় কিনেছি সাপোজ ল্যান্ড 7-8 সালে। তারপরে আমি ভাবলাম কি একে ফিল করা যাক ল্যান্ডটাকে, তো আমি কি করলাম? ফিল করলাম ল্যান্ড, তো সেটা করলাম ধরো 2010-11-তে করলাম। তার জন্য আমার খরচা হলো কত? তার জন্য ধরো আমার 50,000 খরচা হলো ল্যান্ডটাকে ভরাট করতে। তাহলে এই যে তুমি ফিল করলে, তো এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? তারপরে কি হলো? তুমি তারপরে সাপোজ আমি কি করলাম, এটা 13-14 সালে আবার বিল্ডিং বানালাম এরই উপরে। আমি এটা কিন্তু ল্যান্ড নিয়েছি, বিল্ডিং ধরো 5 লাখের। তাহলে তোমার যে টোটাল ভ্যালু দাঁড়ালো সেটা কত হলো? 1 2 3 6,50,000। তাহলে তোমার ল্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত রয়েছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এল অ্যান্ড বি 6,50,000। তাহলে প্রথমে তুমি যে, তাহলে তুমি এখানে প্রথমে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করেছিলে তাকে বলবে তুমি কস্ট অফ অ্যাকুইজিশন, তাকে বলবে তুমি কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে এটাকেও ইন্ডেক্সে কনভার্ট করাতে হবে, 1 লাখ টাকাকে ইন্ডেক্সে কনভার্ট করাতে হবে, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে কনভার্ট করাতে হবে ইন্ডেক্সের যে চার্ট রয়েছে সেই চার্ট দেখে। আবার যে তুমি ওই ল্যান্ডেই খরচা করলে 10-11 সালে, সেটাকেও কনভার্ট করাতে হবে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এখানে নাম চেঞ্জ হয়ে যাবে, ইমপ্রুভমেন্ট। ফার্স্ট টাইম যেটা করেছিলে সেটা হচ্ছে অ্যাকুইজিশন, তারপরে যেটা করছো তারপরে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, তারপরে আবার যেটা করছো 5 লাখের বিল্ডিং লাগিয়েছো, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন করিয়েছো, সেটাও ইমপ্রুভমেন্ট। বুঝতে পারলে? এটাকেও কনভার্ট করাতে হবে। তাহলে ইমপ্রুভমেন্টের একটা কনভার্সন দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি বললাম কবে কনভার্সন করিয়ে, কবে আমি ফিল করিয়েছি 10-11-তে 50,000 দিয়ে। তার মানে আমাকে দেখতে হবে যে আমি ফিল করিয়েছি 10-11-তে, এর
ইন্ডেক্স রয়েছে 167 167 রয়েছে। আমি তাহলে 50,000কে কিভাবে কনভার্ট করাবো? 50,000 মানে আমি কি বের করতে চাইছি? আমি বের করতে চাইছি ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তাহলে 50,000 তো ইমপ্রুভমেন্ট কস্ট। এবার ইন্ডেক্সে কনভার্ট করালে মাল্টিপ্লাই করব আমি। আমাদের এখানে কত আছে? আমি বলেছি 17-18তে সেল করেছি, কারণ এখানে 17-18 রয়েছে 280। তাহলে 280 দিয়ে মাল্টিপ্লাই করব যে ডেটে তুমি সেল করেছো, যে ইয়ারে তুমি সেল করেছো সেই ইয়ারের ইন্ডেক্স নেবে। আর যে ইয়ারে তুমি ইমপ্রুভ করেছিলে, ইমপ্রুভমেন্ট করিয়েছিলে, সেই ইয়ারের কত রয়েছে? 167 রয়েছে। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি কি পেয়ে যাবে? ইন্ডেক্স কস্ট এটা অফ স্যার ইমপ্রুভমেন্ট কস্ট বাকি হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট তুমি যতবার ইমপ্রুভমেন্ট করবে ততবার এরকম মাল্টিপ্লাই করে করে করতে হবে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এখানে দুবার ইমপ্রুভমেন্ট হয়েছে, তার মানে আবার 5 লাখ কেউ কনভার্ট করাতে হবে। 5 লাখ কবে খরচা হয়েছে? 13-14 আবার ইন্ডেক্স দেখতে হবে কত আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কনসেপ্ট। কোশ্চেন রয়েছে, এখন মোটামুটি কনসেপ্ট নিয়ে নাও। আমরা ক্যালকুলেশন আরো ডিটেলে দেখবো। ক্যালকুলেশন কোশ্চেনের রয়েছে। স্যার আমার বইতে 18-19-এ 289 আছে। তোমার 18-19 রয়েছে। কত রয়েছে এখানে? 18-19-এ আমার তো 280 রয়েছে। হুম, তোমার কত রয়েছে? 289 আছে। 289। আচ্ছা, আমি এটাতে কি দেখা? টাইপটা খুলে দেখে নিন না। আচ্ছা দাঁড়াও, ভুল থাকতে পারে, আমি দেখে নিচ্ছি। নেটে কি দিচ্ছি? হ্যালো স্যার, বলো। গ্রুপে একজন দিয়েছে ওটা 280 আছে, আর যেটা 289 ওটা হচ্ছে নেক্সট ইয়ারের 1920-তে 289 আসছে। 1920-তে হবে। 1920-তে 289-তে দেখো। 18-19-এ 280 আছে, 18-19-এ 280 আছে, 1920-তে 289। যে তাহলে চার্ট বুঝতে পারলে, আর ক্যালকুলেশন কিভাবে হচ্ছে বুঝতে পারলে এতটা পর্যন্ত। এরপরে দেখো, তাহলে তুমি মাইনাস করার পর যেটা পাবে, মাইনাস করার পর বলতে তাহলে আমি প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো, তুমি ক্যালকুলেশন করছো লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করে যে গেন হচ্ছে তাকে বলা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। তাহলে এর ক্যালকুলেশনে তুমি কি করবে? ফুল ভ্যালু অফ কনসিডারেশন নিয়ে নেবে। ফুল ভ্যালু অফ কনসিডারেশন, সেল করে কত টাকা পেয়েছো বা পাবে পুরোটাই নিয়ে নেবে। ফুল ভ্যালু অফ কনসিডারেশন, যত টাকা তুমি পাবে বা পেয়ে গেছো। সেকেন্ড থেকে এক্সপেন্স অন ট্রান্সফার, ট্রান্সফার করতে গিয়ে, সেল করতে গিয়ে যদি তোমার কোনো খরচা হয় সেটা তুমি মাইনাস করে দেবে। তারপরে তুমি পাবে কি? তাহলে নেট কনসিডারেশন পেয়ে যাবে। নেট কনসিডারেশন থেকে তুমি যে ওই অ্যাসেটটা কিনেছিলে তার খরচা মাইনাস করবে, কিন্তু ইন্ডেক্স করিয়ে মাইনাস করতে হবে, ইন্ডেক্সে কনভার্ট করিয়ে মাইনাস করতে হবে। ইমপ্রুভমেন্ট যে করিয়েছিলে সেই ইমপ্রুভমেন্টের খরচাও মাইনাস হবে, কিন্তু ইন্ডেক্স করিয়ে মাইনাস হবে, মানে তুমি বেশি বেনিফিট পাবে। আচ্ছা, আলটিমেটলি তুমি যেটা পাবে সেটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন মাইনাস করার পরে। এখানে লেস লেস আছে, বুঝতেই পারছো, মাইনাস হবে। তারপরে এক্সাম্পশন যদি থাকে, এক্সাম্পশন বলছিলাম যে ক্যাপিটাল গেইন থেকে ছাড় হয় কোন সেকশনে, কিছুক্ষণ আগে বলে এলাম 54-এ, সেকশন 54-এ কিছু ছাড় রয়েছে। সেকশন 54-এ কিছু ছাড় রয়েছে, যদি তুমি ছাড়ের জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে ছাড় নেবে, বাকিটা হয়ে যাবে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। আর এখানে 54-এর যে ছাড় এগুলো বলেছি, এটার ক্ষেত্রে বলেছি যে কিছু ছাড় রয়েছে যেটা আমরা ডিটেলে ডিসকাস করব, রয়েছে, তো ওয়েট করো ততক্ষণ। আচ্ছা, এরপরে দেখো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের এটা সিম্পল, এটাতে তেমন কিছু নেই। ফুল ভ্যালু অফ কনসিডারেশন নিয়ে নাও, ট্রান্সফার করতে যা খরচা হয়েছে সেটা মাইনাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে নেট কনসিডারেশন। যত টাকায় তুমি কিনেছিলে সেটা মাইনাস করে দাও,
যত টাকা ইমপ্রুভমেন্ট করেছো পরে আবার সেটা মাইনাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর সেখান থেকে যদি কোনো ছাড় পাওয়া যায় আন্ডার সেকশন 54-এ, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে নাও। যদি তুমি এলিজিবল হও ছাড়ের জন্য তাহলেই ছাড় নেবে। তাহলে বাকি থেকে যাচ্ছে যেটা যেটা সেটা হচ্ছে ট্যাক্সেবল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তার উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে বলেছি যে 54-এর ডিডাকশন মানে এক্সামশন যে সেগুলো আমরা পরে ডিসকাস করব। 54-এর এক্সামশন পরে ডিসকাস করব, এখানে তাহলে আর কিছু বলার থাকছে না। আচ্ছা, এখানে যেটা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে কিভাবে কনভার্ট করাতে হবে সেটা দেখো লেখা রয়েছে। তাহলে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন তুমি যখন কনভার্ট করাচ্ছ, মানে কস্ট অফ অ্যাকুইজিশনকে যখন তুমি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে কনভার্ট করাচ্ছ, কস্ট অফ অ্যাকুইজিশনকে তুমি যখন ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে কনভার্ট করাচ্ছ, তখন তোমাকে কস্ট অফ অ্যাকুইজিশন নিতে হবে, সিসিআই নিতে হবে, কোন ইয়ারে, যে ইয়ারে তুমি সেল করছো সেই ইয়ারে সিসিআই নিতে হবে, আর যে ইয়ারে তুমি কিনেছিলে সেই ইয়ারের কি নিতে হবে, সিসিআই নিতে হবে। তাহলে মাল্টিপ্লাই হবে সিসিআই দিয়ে, কোন ইয়ারের সিসিআই দিয়ে, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স দিয়ে, কোন ইয়ারের কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স দিয়ে, যে ইয়ারের তুমি ট্রান্সফার করছো সেই ইয়ারের সিসিআই দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, আর ডিভাইড করো সিসিআই দিয়ে কস্ট অফ অ্যাকুইজিশনকে ডিভাইড করো কোন ইয়ারের, যে ইয়ারে তুমি অ্যাকোয়ার করেছিলে মানে পারচেজ করেছিলে। ঠিক আছে, আচ্ছা ইমপ্রুভমেন্টেও সেম, কস্ট অফ ইমপ্রুভমেন্টের সাথে তুমি কি করবে, সিসিআই নেবে কোন ইয়ারের, যে ইয়ারে তুমি ট্রান্সফার করেছো সেই ইয়ারের সিসিআই নেবে, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, আর ইমপ্রুভমেন্ট যে ইয়ারে করেছো সেই ইয়ারের সিসিআই নেবে, সেটা দিয়ে ডিভাইড করবে। তাহলে বুঝতে পারলে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, দেখো এটা ইন্টারেস্টিং। সাপোজ আমি অ্যাসেট পারচেজ করেছি, 1999-এ, সাপোজ আমি অ্যাসেট পারচেজ করেছি 1999-এ, তো এখানে ধরো 1 লাখ টাকায় পারচেজ করেছিলাম 1999-এ। তো আমি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি করে বের করব, কে বলতে পারবে বলো? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি বের করা যাবে? বের করা যাবে না, কারণ কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স সিসিআই কোথা থেকে চালু হয়েছে, কোন ইয়ার থেকে দেখতে পাচ্ছ তুমি? 2001-2 2001-2 থেকে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স চালু হয়েছে। তার মানে তুমি যদি কোনো অ্যাসেট ওর আগে কিনে থাকো, আমি যেটা কিনেছি এখানে বললাম এক্সাম্পল দিয়ে, আমি তাহলে 1999-এ কিনেছি, তাহলে 2001 সালের আগে, 2001-2 এর আগে। তাহলে এক্ষেত্রে তুমি কিভাবে তুমি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বের করবে, কিভাবে সেটাকে ইন্ডেক্সে কনভার্ট করাবে, কত দিয়ে ডিভাইড করবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে এইরকম যদি তোমার কোনো সিচুয়েশন আসে যেখানে তুমি অ্যাসেট পারচেজ করেছো 2001-2 এর আগে, 2001-2 এর আগে অ্যাসেট পারচেজ করেছো, তার আগে তো তোমার ইন্ডেক্স নেই, তার আগের ইন্ডেক্স তো অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে বলা হচ্ছে তুমি দেখবে যে অ্যাসেটটা তুমি 1990 সালে কিনেছিলে, সেই অ্যাসেটটা তো আজকের ডেটে বিক্রি করছো, আজকের ডেটে বলতে 17-18 ধরে নাও, সরি 18-19 ধরে নাও, এখানে যে ইয়ারটা চলছে মানে এখানে লাস্ট যেটা রয়েছে সেই ইয়ারে সেল করছো 18-19-এ। তার মানে তুমি যে অ্যাসেটটা 1990-তে কিনেছিলে, যে অ্যাসেটটা তুমি 1990-তে কিনেছিলে,
1,00,000 টাকা দিয়ে সেটার তো তুমি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন পাচ্ছ না, কারণ ইন্ডেক্স নেই বলে। তো তোমাকে এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তোমাকে দেখতে হবে ওই অ্যাসেটটার ফেয়ার মার্কেট ভ্যালু কি রয়েছে। ফেয়ার মার্কেট ভ্যালু, এফএমভি। এফএমভি, সাপোজ আমি যে অ্যাসেটটা 1990-তে কিনেছিলাম, 1,00,000 টাকায়, সেটার ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1 এপ্রিল 2001, মানে যেই ডেট থেকে ইন্ডেক্স রয়েছে, যেই সাল থেকে ইন্ডেক্স রয়েছে সেই সালের শুরুতে, যেই সাল থেকে ইন্ডেক্স রয়েছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, সেই সালের শুরুতে মানে 1 এপ্রিল 2001-এ তার ফেয়ার মার্কেট ভ্যালু এফএমভি, ফেয়ার মার্কেট ভ্যালু যদি আমি মার্কেটে সেল করে দিই, ফেয়ার মার্কেট ভ্যালু মানে যদি আমি ওই অ্যাসেটটা সেল করে দিতাম কোন ডেটে, 1 এপ্রিল 2001-এ যদি সেল করে দিতাম, তাহলে আমি কত পেতাম? সাপোজ 1.5 লাখ পেতাম। তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে যদি কোনো অ্যাসেট তুমি পারচেজ করে থাকো 1 এপ্রিল 2001-এর আগে, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে 1 এপ্রিল 2001-এ, এই ডেটে 1 এপ্রিল 2001-এ তার কি ফেয়ার মার্কেট ভ্যালু ছিল। তুমি কি করবে? ফেয়ার মার্কেট ভ্যালু আর কস্ট যত টাকায় কিনেছো কম্পেয়ার করে নেবে। যেটা তোমার হায়ার হবে সেটাই নিয়ে নেবে কস্ট। কি পারপাসে? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ক্যালকুলেশনের পারপাসে সেটাই তুমি নিয়ে নেবে কস্ট। কি পারপাসে? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ক্যালকুলেশনের পারপাসে। বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো কি? আরেকবার বলুন। আমি আগের এক্সাম্পলটাতে কি করছিলাম, আমি যখন ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম তাতে আমি কি করেছিলাম, আমি তো অ্যাসেট কিনেছিলাম 7-8 সালে, 7-8 সালে 1,00,000 টাকায় কিনেছিলাম। 7-8 সালের আমি দেখছিলাম যে সিসিআই রয়েছে 129, আর যে ইয়ারে আমি সেল করছি সেই ইয়ারে সিসি রয়েছে। দেখো পিন্টো কি করেছে, পিন্টো কি করেছে, একটা হাউস কিনেছে। কবে কিনেছে? কিন্তু কিনেছে 1996। কততে কিনেছে? স্যার আপনাদের বইতে তো অন্য আছে। হ্যাঁ, কতটা কিনেছে? 1,00,000 টাকা দিয়ে। কত টাকা দিতে হলো তাকে? 10,000 টাকা। 88 পেজ দেখো। তাহলে তাকে 1,00,000 টোটাল কত খরচা করতে হলো? 1,10,000 খরচা করতে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সে আবার দেখো 50,000 টাকা কবে খরচা করেছে, কোন সালে? 2000। 2000 সালে। আবার 80,000 খরচা করেছে কবে? 2008 সালে। আলটিমেটলি বিক্রি করলো কততে? 3 লাখে, 30 লাখে। 30 লাখে। আর ব্রোকারেজ কত দিয়েছে? 2%। তাহলে তুমি 30 লাখ সেল করে তো 30 লাখ পেয়েছো, ফুল ভ্যালুতে বসিয়ে দাও 30। কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। ব্রোকারেজ কত? 2%। 2%। বুঝতে অসুবিধা আছে? ব্রোকারেজ না। দিতে হবে, হ্যাঁ। বলা হয়েছে, সেরকম তার এগ্রিমেন্ট রয়েছে, যত টাকায় সেল করবে তার 2% তোমাকে দিয়ে দিতে হবে। খরচা তাহলে হয়েছে সেল করতে গিয়ে 60,000 মাইনাস হয়ে যাবে। নেট কনসিডারেশন, এটা বুঝতে অসুবিধা আছে? না। আচ্ছা, ইমপ্রুভমেন্টটা দেখে নাও। ইমপ্রুভমেন্ট কবে হয়েছে? লাস্টের ইমপ্রুভমেন্টটা দেখে নাও, লাস্ট ইমপ্রুভমেন্ট কবে হয়েছে?
লাস্ট 80 মানে ইমপ্রুভমেন্ট 19 তাহলে 18-19 হবে। 8-9 8-9 হ্যাঁ 8-9 ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্টের কথা বলছি, ইমপ্রুভমেন্ট। আচ্ছা ইমপ্রুভমেন্টের ফার্স্টে যখন স্টার্ট করেছিল সেটা হচ্ছে না 2008 না, আমি সেটা কথা বলছি না, লাস্ট ইমপ্রুভমেন্ট। আমি বুঝতে পারছি না স্যার। লাস্ট ইমপ্রুভমেন্ট 2080 যখন লেখা আছে তার মধ্যে 2018-19 হবে না? 80 কোথায় আছে? এটা তো না 2008 আছে, এটা 2008 নয়। হ্যাঁ 8-9 হবে। 8-9 8-9 তাহলে কত দিয়ে ইমপ্রুভমেন্ট করেছে? 80,000 দিয়ে। 80,000 দিয়ে ইমপ্রুভমেন্ট করেছে। তাহলে হ্যাঁ যে হ্যাঁ ইয়ারে ট্রান্সফার করছে সেই ইয়ারে তুমি ইন্ডেক্সেশন নেবে। কোন ইয়ারে ট্রান্সফার করছে? 18-19-এ ট্রান্সফার করছে, প্রিভিয়াস ইয়ার 18-19-এ তো ট্রান্সফার করছে। তাহলে 18-19-এ তুমি ইন্ডেক্স নেবে 280 আর ডিভাইড করবে 280 137 137 কবেকার ইন্ডেক্স বলো তো? 2008-9 8-9। তো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছ। হ্যাঁ ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট আছে। আচ্ছা, এরপরে তুমি কততে কিনেছিলে? 1,10,000-এ কিনেছিলে, তাই তো? হ্যাঁ 1,10,000 কিনেছিল। 1,10,000-এ তোমাকে কি বললাম যে ফেয়ার মার্কেট ভ্যালু দেখতে হবে। এটা যেহেতু তোমার 2001-এর আগে কেনা, তার মানে তোমাকে দেখতে হবে 2001-এ ওর ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল। ফেয়ার মার্কেট ভ্যালু কত দেখো তো? 2001-এ ফেয়ার মার্কেট ভ্যালু বলে দিয়েছে? এই তো বলে হ্যাঁ দিয়েছে। 2 লাখ। তাহলে 2 লাখ ফেয়ার মার্কেট ভ্যালু, 2 লাখ 2001 সালে। কিন্তু অ্যাকচুয়ালি কিনেছো কত? হ্যাঁ, 1,10,000-এ। 1,10,000 হ্যাঁ। কিন্তু আমি যদি 1,10,000 নিই, তাহলে কি আমি ইন্ডেক্সে কনভার্ট করাতে পারবো? পারবো না তো, না কারণ ওই ডেটের তো ইন্ডেক্স নেই, না মানে ওই পিরিয়ডের ইন্ডেক্স নেই। তার মানে তোমাকে তাহলে ফেয়ার মার্কেট ভ্যালুটা নিতে হবে, যেটা কোন ডেটে পাচ্ছ? 1 এপ্রিল 2001-এ। তার মানে তুমি কোনটা নেবে? 2 লাখই নেবে। যখন কস্ট অফ অ্যাকুইজিশনকে তুমি ইন্ডেক্সে কনভার্ট করাচ্ছ, যখন তুমি কস্ট অফ অ্যাকুইজিশনকে ইন্ডেক্সে কনভার্ট করাচ্ছ, তোমার কস্ট অফ অ্যাকুইজিশন 1,10,000, কিন্তু ওই অ্যামাউন্টটা নিলে তো হবে না, কারণ ওই পিরিয়ডে তোমার ইন্ডেক্স নেই, কনভার্ট করাতে পারবে না। তাহলে তোমাকে নিতে হবে কবেকার ফেয়ার মার্কেট ভ্যালু নিতে হবে। কবেকার ফেয়ার মার্কেট ভ্যালু? 2001-এর 1 এপ্রিলে যে ফেয়ার মার্কেট ভ্যালু রয়েছে 2001 সালের, 2 লাখ নিলে। এবার সেটাকে কনভার্ট করালে 280 দিয়ে তো মাল্টিপ্লাই হবে আর 100 দিয়ে ডিভাইড হবে। 100 কেন? 2001 সালের 1-2-এর ইন্ডেক্স কত? 100ই তো আছে। 100 হ্যাঁ তাহলে দেখো আরেকটা তাহলে ইমপ্রুভমেন্ট ছাড়া গেল। কোন ইমপ্রুভমেন্টটা ছাড়া গেল? 50,000-এর যে ইমপ্রুভমেন্টটা, এটা ছাড়া গেছে না? হ্যাঁ স্যার ছাড়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যদি 1 এপ্রিল 2001-এর আগে, 1 এপ্রিল 2001-এর আগে কোনো যদি তোমার ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, সেটাকে ইগনোর করতে হবে। সেটাকে কি করতে হবে? ইগনোর করতে হবে। তাহলে এই যে 50,000 টাকার ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা 1 এপ্রিল 2001-এর আগে হয়েছে কি হয়নি? হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য এই ইমপ্রুভমেন্টটাকে ইগনোর করতে হলো, সেকেন্ড ইমপ্রুভমেন্টটাকে দেখো ইগনোর করা হয়নি, সেকেন্ড ইমপ্রুভমেন্টটাকে না তুমি কনভার্ট করিয়েছো। তাহলে ফার্স্ট ইমপ্রুভমেন্টকে তুমি ইগনোর করেছো। আর কস্ট অফ অ্যাকুইজিশনের কেসে তুমি 1,10,000-কে নাওনি, কোনটা নিয়েছো? 2 লাখ নিয়েছো। কারণ 1,10,000 নিলে তুমি তো ইন্ডেক্সে কনভার্ট করাতে পারবে না, কারণ ওই পিরিয়ডের ইন্ডেক্স নেই। ঠিক আছে, তোমাকে না 2 লাখই নিতে হবে। 2 লাখ কোন ডেটে? যেটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু, ওই অ্যাসেটের মার্কেট ভ্যালু 1 এপ্রিল 2001-এ। 2 লাখ নিয়ে ওটাকে ইন্ডেক্সে কনভার্ট করাতে হবে। ঠিক আছে, আর ইমপ্রুভমেন্টটা হ্যালো স্যার এখানে একটা কোশ্চেন ছিল। অ্যাজিউম দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অফ দ্য হাউস অন 1 এপ্রিল 2001 বলে দিয়েছে এখানে 2 লাখ টাকা, ঠিক আছে? যদি ঠিক। কোশ্চেনে ফেয়ার মার্কেট ভ্যালু বলা না থাকতো, সেই ক্ষেত্রে 96-তে যে মার্কেট ভ্যালু ছিল সেটা ধরেই কাট হতো। আচ্ছা ঠিক, গুড কোয়েশ্চেন। সাপোজ আপনার ফেয়ার মার্কেট ভ্যালু নেই, ঠিক বলেছেন, তো ফেয়ার মার্কেট ভ্যালু নেই, সেক্ষেত্রে আপনাকে 2 লাখ তো আপনি পাবেন না।
তো আপনাকে ওই 1,10,000 দিয়েই কনভার্ট করাতে হবে, ঠিক আছে? এক লাখ 10 দিয়েই কনভার্ট করাতে হবে। ওকে স্যার, বুঝলাম। সাপোজ ফেয়ার মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু 2 লাখ নয়, ফেয়ার মার্কেট ভ্যালু রয়েছে কিন্তু 2 লাখ নয়, সাপোজ এটা রয়েছে 60,000, অনলি 60, তাহলে এই কিন্তু ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালুই করবো না? না না ফেয়ার মার্কেট ভ্যালু নয়, তাহলে আপনার তো লস হয়ে যাবে না, আপনাকে অ্যাকচুয়াল কস্টটাই নিতে হবে, আপনার 1,10,000 নিতে হবে, বুঝতে পারলেন? ওকে। এটাই, আর কিছু নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।